ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি আমরা আসলে সরাসরি রুল বেসড মেথডে বা রুল বেসড মডেল ব্যবহার করে আসলে বেটার আউটপুট বা বেটার আউটকাম আনা আমাদের জন্য বেশ খানিকটা ডিফিকাল্ট, কারণ এখানে অনেক লিঙ্গুইস্টিক ব্যারিয়ার আছে। সে কারণে আমরা যেটা ব্যবহার করি, ইউজুয়ালি আমরা একটা মেশিন লার্নিং মডেল বা একটা মেশিন লার্নিং অ্যাপ্রোচ ব্যবহার করে থাকি। আমাদের কাছে ইনপুট হিসেবে ডাটা আসে, সেই ডাটাকে আমরা ফার্দার ক্লিন করি, ক্লিন করে আমাদের যে মডেল, এই মডেলে ইনপুটটা প্রোভাইড করি। এই যে মডেলে ইনপুট প্রোভাইড করছি এটাকে বলা হয় ফিড। হ্যাঁ, মডেলে আসলে ফিড করাই ইনপুটটা। এরপর আমাদের মডেল মডেল মানে হচ্ছে আমাদের কিছু অ্যালগোরিদম বা অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে ডাটাটাকে প্রসেস করা হয়। তো মেশিন লার্নিং বা এমএল অ্যাপ্রোচ যেগুলো আছে সেগুলো আসলে কি করে, সেখান থেকে আমাদের বিভিন্ন রকম টেকনিক থাকে বা বিভিন্ন আমাদের ওয়েল নোন কিছু মডেল থাকে, ক্লাসিফায়ার থাকে, যে কোনো কিছু হতে পারে। ক্লাসিফিকেশন প্রবলেমে ক্লাসিফিকেশন করব, ক্লাস্টারিং মডেলে যদি আমাদের ক্লাস্টারিং করতে হয় বা আউটপুটটা লেবেলড না থাকে, আনসুপারভাইজড মডেল থাকে, সেক্ষেত্রে আমরা ক্লাস্টারিং করব। আর যদি আউটপুট লেভেল থাকে তাহলে সেটাকে আমরা ক্লাসিফিকেশন করব। এখন ক্লাসিফিকেশনের জন্য বিভিন্ন ওয়েল নোন অ্যালগোরিদম বা অ্যাপ্রোচ আছে, সেগুলো তোমরা অলরেডি জানো। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে একটা মডেলকে কিভাবে ইভালুয়েট করতে হয় সেটা দেখা। তো যাই হোক, এখানে যে একটা ওয়ার্কফ্লো বা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, একটা ডেটা আসে, সেটাকে ক্লিন করে আমরা মডেলে ফিট করাই। সেই মডেল সেই ডেটার বেসিসে সেই ডেটাটাকে আমরা আসলে সেভারাল ওয়েতে ভাগ করি। ডেটাটাকে ট্রেনিং সেট, ভ্যালিডেশন সেট এবং টেস্টিং সেট, এই তিনটা সেটে আমরা ইউজুয়ালি ভাগ করে থাকি। আমি আবার বলছি, তিনটা সেটে আমরা ভাগ করে থাকি। প্রথমটা হচ্ছে আমরা বলি ট্রেনিং সেট, দ্বিতীয়টাকে বলছি আমরা ভ্যালিডেশন সেট এবং থার্ডটাকে বলছি আমরা টেস্টিং সেট। এখন মডেলটা যখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায় বা মডেলটা যখন আমাদের প্রিপেয়ার হয়ে যায়, তখন আমরা কি করি, একটা নতুন ওই যে টেস্টিং সেটের যে ডেটা সেটগুলো ছিল, সেই ডেটা সেট দিয়ে আমরা আসলে মডেলটাকে ইভালুয়েট করি যে মডেলটা কি পরিমাণ বেটার কাজ করছে। এখন যে ইভালুয়েশন বলছি, একটা মডেলকে ইভালুয়েশন বা কতটুকু ভালো, এটা বেস করার জন্য আসলে অনেকগুলো ম্যাট্রিক আছে। হ্যাঁ, ভালো বা খারাপ একটা মডেলকে যদি বলতে হয়, তাহলে আমাদেরকে কিছু স্পেসিফিক ম্যাট্রিকের বেসিসে সেটাকে বলতে হবে যে এটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ। ওকে, তো যে কথাগুলো এতক্ষণ বলছিলাম যে আসলে মডেল ইভ্যালুয়েশনটা কেন জরুরি। হ্যাঁ, মডেল ইভ্যালুয়েশন এই জন্যই জরুরি যে একটা এমএল মডেলের অ্যাকুরেসি কতটুকু, হ্যাঁ, অ্যাকুরেসি কতটুকু, এটা কতটুকু কারেক্ট ওয়েতে প্রেডিক্ট করতে পারতেছে বা কতটুকু অ্যামাউন্ট ভুল প্রেডিক্ট করছে, এই জিনিসগুলো আমাদেরকে আসলে বের করতে হয়। হ্যাঁ, তো ইউজুয়ালি ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, হ্যাঁ, আরওসি কার্ভ ইত্যাদি প্যারামিটারের সাহায্যে বা মেট্রিকের সাহায্যে একটা ক্লাসিফায়ারের অ্যাকুরেসি বা পারফরমেন্স মেজার করে থাকি। হোয়ারএজ ইমেজ প্রসেসিং বা রিগ্রেশন, ওই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা আসলে নর্মালাইজড RMSE, মানে কি রুট মিন স্কোয়ার্ড এরর, হ্যাঁ, নর্মালাইজড মিন অ্যাবসলিউট এরর, হ্যাঁ, ইত্যাদি প্যারামিটারের সাহায্যে আসলে তাদের পারফরমেন্সটা ইভ্যালুয়েট করি। ওকে, তো পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য তো তোমাদের এমএল রিলেটেড বা মেশিন লার্নিং রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে দুইটা জিনিস আসলে খুব বড়ভাবে, মানে দুইটা টার্মস আসলে বাজওয়ার্ড খুব ব্যবহৃত হয়। একটা একটা হচ্ছে ওভার ফিটিং আর একটা হচ্ছে আন্ডার ফিটিং। হ্যাঁ, একটাকে বলছি আমরা ওভার ফিটিং আর একটাকে বলছি আমরা আন্ডার ফিটিং। এখন ওভার ফিটিং বলতে আসলে আমরা কি বুঝি? ওভার ফিটিং বলতে আমরা আসলে বুঝি, হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, ওভার ফিটিং বলতে আমরা আসলে কি বুঝি। ধরে নিচ্ছি আমাদের যেই গিভেন ডেটাগুলা, এগুলা এরকম বিভিন্ন জায়গায় প্লটেড আছে। হ্যাঁ, একটা রেগুলার ক্লাসিফায়ার হয়তো যে গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছি, এটা ধরে নিচ্ছে একটা রেগুলার ক্লাসিফায়ার, সে হচ্ছে আসলে হ্যাঁ, দুইটা ক্লাসে ভাগ করে থাকে। হ্যাঁ, বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। বাট আমাদের যদি এরকম কোনো ক্লাসিফায়ার আমরা বা এরকম মডেল একটা একটা প্রিপেয়ার করি যেটা কিনা ইনপুট ডেটার জন্য খুবই ভালো পারফরমেন্স করে বা ট্রেনিং ডেটার জন্য খুবই ভালো পারফরমেন্স শো করে, কিন্তু তারা হচ্ছে
টেস্টিং ডেটা সেটের জন্য খুবই পুয়ার পারফরমেন্স শো করে। তো সেই ক্ষেত্রে আমরা সেই মডেলটাকে বলি ওভার ফিটেড মডেল। হ্যাঁ, যে মডেলটা ট্রেনিং এর ডাটার জন্য আসলে খুব বেশি ফিটেড, বাট তারা হচ্ছে টেস্টিং ডেটার জন্য আসলে ভালো কাজ করতেছে না। তো এই টাইপের মডেলকে বলছি আমরা ওভার ফিটেড মডেল। আর আন্ডার ফিট আন্ডার ফিটেড মডেল হচ্ছে সেইগুলা যেগুলা নাইদার ট্রেনিং অর টেস্টিং কোনটার জন্য আসলে ভালো পারফরমেন্স শো করে না, এগুলো হচ্ছে আন্ডার ফিটেড মডেল। হ্যাঁ, তো আমাদের মডেলের ওভারঅল পারফরমেন্স বা হচ্ছে মডেলটাকে যখন আমরা ট্রেন করাবো তখন তো আমাদের প্যারামিটারগুলো, মডেলের বিভিন্ন প্যারামিটার থাকে, সেই প্যারামিটারগুলোকে আসলে টিউন করতে হয়। এই প্যারামিটার টিউনের জন্য আমরা মডেলের মধ্যেই আসলে তাদের পারফরমেন্স মেজার করি, মেজার করে করে ডিউরিং ভ্যালিডেশন আমরা পারফরমেন্স মেজার করে করে প্যারামিটারগুলোকে ইউজুয়ালি টিউন করার ট্রাই করে থাকি। আচ্ছা, এখন এই যে বলছি যে ভ্যালিডেশন, ইনপুট ইনপুট ডেটা সেটটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম। ফার্স্ট যেটা পোর্শন ছিল সেটাকে বলছি আমরা ট্রেনিং, সেকেন্ড ওয়ান ভ্যালিডেশন অ্যান্ড থার্ড ওয়ান টেস্টিং। তো ট্রেনিং কোনটা? ট্রেনিং ডেটা সেট হচ্ছে সেই ডেটা সেটগুলা যেগুলাকে আসলে আমরা মডেলটাকে বিল্ড করার জন্য ব্যবহৃত করি, যে যার বেসিসে আমরা ডিসিশন নেই, হ্যাঁ, যে মডেলটা এরকম হবে, এটা হচ্ছে ট্রেনিং সেট। আর ভ্যালিডেশন কি? এই যে ডিসিশন নিয়ে যে সেটটা বানাইলাম, হুম, সেটার প্যারামিটারগুলো টিউন করার জন্য কিছু ডেটা সেট আমরা আলাদাভাবে রেখে দিই, যে হ্যাঁ, তার সেটা দিয়ে আমরা জাজ করব যে এতে প্যারামিটারগুলো কিরকম পারফরমেন্স আসতেছে, হ্যাঁ, আপ ডাউন করার জন্য। সোজা কথা, ট্রেনিং এর সময় তাদের পারফরমেন্স ইভালুয়েশনের জন্য যেই ডেটা সেটটুকু আলাদা করে রেখে দেওয়া হয় সেটাকে বলছি আমরা ভ্যালিডেশন সেট। আর টেস্টিং কোনটা? পারফরমেন্স ইভালুয়েশনের জন্য যেটুকু ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে টেস্টিং সেট। তো এই যে ডেটা সেটগুলোকে ভাগ করার জন্য আমাদের আসলে সেভারেল টেকনিক, হ্যাঁ, বা এস্টিমেশন স্ট্র্যাটেজি আছে। সবচেয়ে সহজ যেই স্ট্র্যাটেজি সেটা হচ্ছে হোল্ড আউট মেথড। সবচেয়ে সহজ যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে হোল্ড আউট মেথড। হোল্ড আউট মেথডে আসলে এন্টায়ার ডেটাসেটটা এত বড় থাকে যেটাকে আসলে 1:1 অথবা 2:1 ভাগ করা হয়ে থাকে। হ্যাঁ, ডেটাসেটের সাইজ যদি অনেক বড় হয়ে যায়, মানে আমাদের কাছে ফর এক্সাম্পল আমাদের কাছে বিলিয়নস অফ ডেটা আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ডেটাসেটটাকে ট্রেনিং এবং টেস্টিং 1:1 ভাগ করতে পারি। সেক্ষেত্রে ডেটাসেট এত বড়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের হয়তো ভ্যালিডেশনের প্রয়োজন পড়ে না। তো এটা গেল সিম্পল হোল্ড আউট মেথড। হোল্ড আউটের মেথডের পর কিছু প্রবলেম আছে হোল্ড আউট মেথডে। প্রবলেমটা কি? যে হচ্ছে ডেটা সেটের সাইজ অনেক বড় হইতে হবে, হিউজ অ্যামাউন্ট অফ ডাটা হইতে হবে। তো সবসময় তো আসলে আমাদের আর ওই রকম ডেটা সেট পাওয়া পসিবল হয় না। হুম, okay। আর যখন আমরা 1:1 বা 2:1 ভাগ করছি তখন দেখা গেল যে হচ্ছে পার্টিকুলার একটা টাইপের বা একটা ক্লাসের ডেটা সেট আসলে ওভার বারবার ট্রেন হচ্ছে, এবং একটা ক্লাসের ডেটা সেট হয়তো আহ, ইয়ে হচ্ছে না, ট্রেন হচ্ছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওভারফিটিং এবং আন্ডারফিটিং প্রবলেম অ্যারাইজ করবে। তো হোল্ড আউট মেথডের হোল্ড আউট মেথডের এই যে প্রবলেম, বা ডেটা সেট যদি আমাদের ছোট হয়ে থাকে, তো তখন আমাদেরকে যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে র্যান্ডম সাব স্যাম্পলিং ব্যবহার করতে হয়। র্যান্ডম সাব স্যাম্পলিং, হ্যাঁ, র্যান্ডম সাব স্যাম্পলিংটা কিরকম? র্যান্ডম সাব স্যাম্পলিংটা হচ্ছে হোল্ড আউট মেথডটাই চালাবো, কিন্তু ফর সিম্পলিসিটি 10 বার চালাবো, র্যান্ডমলি দুইটা সেটে ভাগ করে 10 বার চালাবো। হ্যাঁ, এটা হচ্ছে র্যান্ডম সাব স্যাম্পলিং। হোল্ড আউট মেথড কি বলছে? হোল্ড আউট মেথড বলছে এন্টার ডেটা সেটটাকে 1:1 অথবা 2:1 এই রেশিওতে ভাগ করার জন্য। আর র্যান্ডম সাব স্যাম্পলিং বলছে হোল্ড আউট মেথডই আমি চালাবো, কিন্তু একবার না, আমি ফর সিম্পলিসিটি 10 বার বা 50 বার চালাবো এবং র্যান্ডমলি দুইটা ভাগে ভাগ করব, যেন আমাদের ওই যে যে প্রবলেমটা, যে পার্টিকুলার একটা ক্লাস বারবার ট্রেন্ড হচ্ছে বা হচ্ছে একটা ক্লাস বারবার স্কিপ হয়ে যাচ্ছে, এটা যেন কমে আসে। ওকে, এটা গেল র্যান্ডম সাব স্যাম্পলিং। তো র্যান্ডম সাব স্যাম্পলিং এ আমরা বার মানে কে টাইমস বা 10 বার বা 50 বার রিপিট করছি কেন? যে কোনো ক্লাস ট্রেন হওয়া যেন বাদ না যায়। বাট স্টিল দিস ইজ নট গ্যারান্টেড যে হচ্ছে সবগুলা ক্লাসই আসলে সেম পরিমাণ বা সেম অ্যামাউন্ট অফ ডেটা সেট বা সেম রেশিওতে ডেটা সেটগুলো আসলে ট্রেন্ড হয়েছে। হ্যাঁ, সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে, একটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে প্রোভাইড করি, যে ধরে নাও ধরে নাও
হচ্ছে আমরা নিউজ ক্লাসিফাই করছি, যে একটা নিউজ যেটা আসছে, যে সেই নিউজটা কি ফেক নাকি হচ্ছে ট্রু নিউজ। হ্যাঁ, তো দেখা গেল যে হচ্ছে আমাদের যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটে 95% হচ্ছে ট্রু নিউজ এবং 5% হচ্ছে ফেক নিউজ। এখন 95 রেস টু 5, সেখানে আসলে ফেক নিউজের অ্যামাউন্টটা খুবই কম। তো র্যান্ডম সাবস্যাম্পলিংও আসলে ওই গ্যারান্টিটা প্রোভাইড করে না যে হচ্ছে ফেক নিউজটা আসলে বারবার ট্রেন্ড হয়েছে। যদি আমাদের দেখা গেল যে যখন আমরা 2:1 নিচ্ছি, আমাদের ম্যাক্সিমামই আসলে ট্রু নিউজ বা হচ্ছে আসল নিউজ সেটা হচ্ছে ট্রেন্ড হচ্ছে, ফেক নিউজটা সে আসলে ডিটেক্ট করতে পারতেছে না। তো এরকম প্রবলেমটা আসলে র্যান্ডম সাবস্যাম্পলিং রিজলভ করতে পারে না। সে হোল্ড আউট থেকে মেথড থেকে বেটার রেজাল্ট প্রোভাইড করে, বাট স্টিল দিস ইজ নট গ্যারান্টেড যে হচ্ছে প্রবলেমটা রিজলভ হয়েছে। তো এই প্রবলেমটা রিজলভ করার জন্য যেই অ্যাপ্রোচটা আসলো সেটাকে বলছি আমরা ক্রস ভ্যালিডেশন। ক্রস ভ্যালিডেশনটা কি? ক্রস ভ্যালিডেশনটা হচ্ছে এন্টায়ার ডেটা সেটকে সে কে ফোল্ডে ভাগ করবে। কে ফোল্ড মানে হচ্ছে কেটা ভাগে ভাগ করবে। হ্যাঁ, এখানে যে এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, এন্টায়ার যে ডেটা সেটটা ছিল সেই ডেটা সেটটাকে কে ফোল্ডে সে ভাগ করবে। এই কে ফোল্ডে ভাগ করার সময় আহ, একটা পার্টিকুলার ফোল্ড বা একটা পার্টিকুলার ভাগ, এটা হচ্ছে ট্রেনিং সেট হিসাবে, টেস্টিং সেট হিসাবে ব্যবহৃত হবে এবং বাদ বাকিগুলা ট্রেনিং সেট হিসাবে ব্যবহৃত হবে। এইভাবে এন্টায়ার প্রসেসটা রিপিটিভলি চলতে থাকবে। কনসেপ্টটা বোঝা গিয়েছে? যে এন্টায়ার ডেটা সেটটা ছিল, এটাকে আমরা কে ভাগে ভাগ করেছি, ফর সিম্পলিসিটি 10টা ভাগে ভাগ করেছি। এখানে কে এর ভ্যালু হচ্ছে আমাদের 10, 100টা ডেটা সেট, অর্থাৎ প্রত্যেকটা ফোল্ডে কয়টা করে ডেটা আছে? প্রত্যেকটা ফোল্ডে 10টা করে ডেটা আছে। তো এর মধ্যে আমরা যেহেতু 10টা করে ডেটা আছে, আমরা কে বার জিনিসটা চালাবো বা 10 বার জিনিসটা চালাবো, এবং প্রতিটা ধাপেই প্রথম ধাপে প্রথম যে ফোল্ড বা প্রথম যে ভাগ এটা ট্রেনিং, আমি ভুল বলছি, প্রথম যে ভাগ সেটা হচ্ছে টেস্টিং ডেটা সেট হিসেবে কাজ করবে, এবং বাদ বাকি যে 90টা ডেটা আছে সেটা ট্রেনিং পারপাসে ব্যবহৃত হবে। এবং দ্বিতীয় স্টেপে এসে 2 নাম্বার যে ভাগটা, 2 নাম্বার ভাগটা হচ্ছে টেস্টিং সেট হিসেবে ব্যবহৃত হবে, এবং বাকি 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে বাদ বাকি যে 9টা আছে সেটা ট্রেনিং ডেটা সেট হিসেবে ব্যবহৃত হবে। এটা হচ্ছে আমাদের কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন নে যদি আমাদের কে এর ভ্যালু 1 হয়, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন কনসেপ্টটা তো বোঝা গেছে যে হচ্ছে এখানে গ্যারান্টেড সহকারে প্রোভাইড মানে এই গ্যারান্টিটা প্রোভাইডেড যে হচ্ছে একবার করে প্রতিটা ডেটাই হচ্ছে 9বার করে ট্রেন হবে, একবার করে সে টেস্টিং ডেটা সেটে থাকবে। দিস ইজ গ্যারান্টেড যদি আমাদের কে এর ভ্যালু 10 হয়। ওকে, সো দিস ইজ বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান্স দ্যাট উই ডিসকাসড বিফোর। তো ফোল্ড ক্রস ভ্যালিডেশনে কে এর ভ্যালু যদি n হয়, কে এর ভ্যালু n, আমাদের nটা ডাটা সেট আর কে এর ভ্যালু হচ্ছে n। আমাদের যদি nটা ডেটা সেট থাকে আর কে এর ভ্যালু যদি 1 হয়, তার মানে আমরা কয়টা ভাগে ভাগ করতেছি? আমাদের যদি 5টা ডাটা সেট থাকে আর কে এর ভ্যালু যদি 1 হয়, তার মানে কি প্রত্যেকটা ডাটাকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ট্রেন করাচ্ছি এবং বাদ বাকিগুলো দিয়ে টেস্ট করাচ্ছি। এটা হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের এক্সট্রিম কেস, এবং এটাকে বলা হয় অ্যান্ড ফোল্ড ক্রস ভ্যালিডেশন। স্টিল নাও কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের পারফরমেন্স ইজ নট বেটার, হ্যাঁ, বাট ওয়েল সুইটেড। হ্যাঁ, তো এটাকে ওভারকাম করার জন্য আমরা আসলে স্ট্রেটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন ব্যবহার করে থাকি। স্ট্রেটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা কি? এটা হচ্ছে তোমাদের এন্টায়ার ডেটা সেটটাকে যে প্রতিটা ফোল্ডে প্রতিটা ক্লাসের অ্যাট্রিবিউট সংখ্যা সে হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। এই যে এখানে আমরা ট্রেন করাচ্ছি, হ্যাঁ, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনে দেখা গেল যে আমাদের যদি 2টা ক্লাস থাকে, একটা হচ্ছে নর্মাল মেসেজ আর একটা হচ্ছে স্প্যাম মেসেজ। হ্যাঁ, দেখা গেল যে এখানে তো গ্যারান্টিড না, যেহেতু আমরা ভাগ করতেছি যে প্রতিটা ফোল্ডে যে সমান সংখ্যক নর্মাল মেসেজ বা স্প্যাম মেসেজ আছে। দেখা গেল যে এখানে সবই আছে নর্মাল মেসেজ, এখানে সবই আছে নর্মাল মেসেজ, এখানে দেখা গেল সবই আছে স্প্যাম মেসেজ। হ্যাঁ, সো কেফোল্ড ক্রস ভ্যালিডেশনের একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাকে রিজলভ করার জন্য আসলে স্ট্রেটিফাইড কেফোল্ড ক্রস ভ্যালিডেশন, তোমরা একটু গুগল করলেই জিনিসটা, ইন্টারনেটে সার্চ করলেই তোমরা জিনিসটা
পেয়ে যাবে। স্ট্রেটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন ব্যবহার করা হয়, সেখানে হচ্ছে প্রতিটা ফোল্ডে প্রতিটা ক্লাসের ইকুয়াল সংখ্যক অ্যাট্রিবিউটটাকে রাখার চেষ্টা করা হয়, যেন আমাদের ট্রেনিংটা পারফেক্ট হয়, কোনোটা ওভারফিটিং না হয়, কোনোটা আন্ডারফিটিং না হয়। তো এইভাবে আমরা আসলে ডেটা সেটকে বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের যে ট্রেনিং স্ট্র্যাটেজি বা প্ল্যানিং সেটা কমপ্লিট করে থাকি। আমরা ধরে নিচ্ছি আমাদের 4টা ডেটা সেট দিয়ে আমরা পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করে ট্রাই করছি। তো সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা আসলে কি বলি যে কয়টা আসলে পারফেক্টলি সে গেস করতে পেরেছে বা প্রেডিক্ট করতে পেরেছে। এখানে যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলে দেখতে পাচ্ছি এই 4টা ক্লাসের ভিতর 3টা ক্লাস সে ঠিক 3টা ডেটা সে ঠিকমতো প্রেডিক্ট করতে পেরেছে এবং একটা ডেটা ঠিকমতো প্রেডিক্ট করতে পারেনি। যেহেতু সে 3টা ডেটা ঠিকমতো প্রেডিক্ট করতে পেরেছে, সুতরাং আমরা ইন এ নর্মাল সেন্স আমরা বলতে পারি যে হচ্ছে তার অ্যাকিউরেসি হচ্ছে 75%। হ্যাঁ, 75% হতে পারে তার অ্যাকিউরেসি। ওকে, তো আমাদের একটা এক্সাম্পল অ্যাকুরেসি যদি আমরা এইভাবে চিন্তা করি, সেক্ষেত্রে একটা এক্সাম্পল যদি তোমাদের সামনে নিয়ে আসি যে অ্যাকুরেসির লিমিটেশনটা কোথায়, সরাসরি যদি আমরা এইভাবে অ্যাকুরেসি ক্যালকুলেট করি। ধরে নাও যে আমাদের যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটে হচ্ছে আহ, আচ্ছা 99টা ডেটা হচ্ছে, ধরো হচ্ছে 990টা ডেটা হচ্ছে পজিটিভ ক্লাসের, আর হচ্ছে 10টা ডেটা সেট হচ্ছে নেগেটিভ ক্লাসের। হ্যাঁ, তো এখন যদি টেস্ট করা হয় বা টেস্টে যদি আমরা সবই ব্লাইন্ডলি বলে দিই পজিটিভ, তাহলে কি মডেলের অ্যাকুরেসি কত পার্সেন্ট থাকবে? মডেলের অ্যাকুরেসি থাকবে অলমোস্ট 99%, বাট দিস ইজ নট এ পারফেক্ট মডেল। হ্যাঁ, আমরা যদি ব্লাইন্ডলি বলে দিই যে হ্যাঁ সব পজিটিভ, যেহেতু আমরা দেখতেছি ডেটা সেটটা আসলে যথেষ্ট পরিমাণ বায়াসড, হ্যাঁ, বা হচ্ছে আনব্যালেন্সড ডেটা সেটটা। সো আমরা যদি এখানে ব্লাইন্ডলি বলে দিই যে হচ্ছে সবকিছু পজিটিভ, তাহলে কিন্তু আমাদের মডেলটা ভালোভাবে কাজ করবে না। সো দিস ইজ দ্য প্রবলেম। দিস ইজ দ্য প্রবলেম উইথ অ্যাকুরেসিতে যদি আমাদের কোনো পার্টিকুলার ক্লাস সেট ডেটা সেট অনেক বেশি থাকে বা ডেটা সেটটা যদি ব্যালেন্সড না হয়, তাহলে আসলে অ্যাকুরেসি দিয়ে সরাসরি আমরা মেজার করলে জিনিসটা ভালো আসবে না। তো এই কাজটা একটা মডেলের অ্যাকুরেসি বা হচ্ছে পারফরমেন্স ইভালুয়েট করার জন্য আসলে আমরা তখন ইন্ট্রোডিউস করি কি, তখন আমরা কনফিউশন ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস করে থাকি। এখন কনফিউশন ম্যাট্রিক্সটা আসলে কি? কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে একটা এন বাই এন ম্যাট্রিক্স, যেখানে হচ্ছে প্রতিটা ক্লাসের ট্রু লেভেল এবং প্রেডিক্টেড লেভেল, প্রেডিক্টেড ট্রু ট্রু কাউন্ট এবং প্রেডিক্টেড কাউন্টের একটা চার্ট আসলে ডিসপ্লে করা হয়। যে হচ্ছে আমাদের যদি 2টা ক্লাস থাকে তাহলে 2 বাই 2 ম্যাট্রিক্স হবে, যদি 4টা ক্লাস থাকে তাহলে 4 বাই 4 ম্যাট্রিক্স হবে, যদি এনটা ক্লাস থাকে তাহলে এন বাই এন একটা ম্যাট্রিক্স হবে। উপরের দিকে থাকে হচ্ছে ট্রু লেভেল, হ্যাঁ, উপরে ইউজুয়ালি কনফিউশন ম্যাট্রিক্সের উপরে থাকে ইউজুয়ালি ট্রু লেভেল, হ্যাঁ, আর নিচের দিকে পাশে থাকে হচ্ছে প্রেডিক্টেড লেভেল। এই জায়গায় একটা মানে স্লাইড গুলোতে আমরা জিনিসটা আসলে ক্লিয়ারলি দেখতে পাবো। তো আমরা যদি ধরে নিই এটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা কি ট্রু লেভেল, এটা হচ্ছে ট্রু লেভেল, এটা হচ্ছে প্রেডিক্টেড পজিটিভ, এটা হচ্ছে প্রেডিক্টেড নেগেটিভ। তো এইখানে আমরা 2/3 বলতে আসলে কি বুঝতেছি? 2/3 বলতে বুঝতেছি 2 আউট অফ 3 ওয়ার কারেক্টলি ক্লাসিফাইড অ্যাজ পজিটিভ ক্লাস। হ্যাঁ, মানে হচ্ছে 3টা ছিল, 3টার ভিতর 2টা আসলে কারেক্টলি ক্লাসিফাই করতে পেরেছে। হুম, আর ওকে, আচ্ছা এই ইমেজটা আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি এই জায়গাটাতে তোমাদেরকে বেশ আশা করি ক্লিয়ারলি তোমাদের কনফিউশনগুলো দূর হবে। আগের ইমেজটাতে বক্সটাতে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তো এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি বা একটা প্লট দেখতে পাচ্ছি, যেখানে আসলে সবুজ বলতে বোঝাচ্ছে হচ্ছে পজিটিভ, আর আর গ্রে বা হচ্ছে হোয়াইট কালার দিয়ে আসলে বোঝানো হচ্ছে নেগেটিভ। তো এখানে পজিটিভ বা নেগেটিভ কেন ব্যবহার করতেছে? আমাদের ব্যবহার করতে সুবিধা, ইউজুয়ালি এটা হচ্ছে আমাদের ক্লাসের নাম। হ্যাঁ, যে কোনো 2টা ক্লাস থাকতে পারে, পজিটিভ এবং নেগেটিভ। ওকে, তো এখন ক্লাসিফায়ার আমরা যদি চিন্তা করে দেখি যে ওভারঅল সিনারিওটা কি হইতে পারে। ওভারঅল এটা একটা সিনারিওর এক্সাম্পল। হ্যাঁ, সিনারিও এটা হচ্ছে ট্রু লেভেল। হ্যাঁ, অর্থাৎ ওভারঅল আমরা ট্রু লেভেল, হ্যাঁ, ওভারঅল আমাদের এখানে আমরা যদি কাউন্ট করি আমরা দেখতে পাই আমাদের সবুজ কয়টা আছে, অর্থাৎ পজিটিভ কয়টা আছে। হ্যাঁ, পজিটিভ লেভেল কয়টা ছিল আমাদের এই জায়গায়? হুম,
তোমরা কি কাউন্ট করে বলতে পারবে যে হচ্ছে আমাদের এই জায়গায় পজিটিভ কয়টা আছে, নেগেটিভ কয়টা আছে? ওকে, তো আমরা যেটা বলছিলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের সবুজ টোটাল আছে কয়টা? 10টা। এবং গ্রে বা হচ্ছে হোয়াইট কালার, সেটাও আছে কয়টা? 10টা। অর্থাৎ আমাদের ডেটা সেটে টোটাল 20টা ডেটা আছে। এর মধ্যে পজিটিভ লেভেলে আছে 10টা এবং নেগেটিভ লেভেলে আছে 10টা। এখন কি ঘটনাগুলা ঘটেছে সেটা একটু খেয়াল করে দেখি। এটা হচ্ছে এই যে সবার উপরের যেই পোর্শনটা বা ব্লকটা, এই ব্লকটা বোঝাচ্ছে যে উই হ্যাভ প্রেডিক্টেড দ্যাম অ্যাজ পজিটিভ ক্লাস। মানে হচ্ছে আমরা প্রেডিক্ট করেছি পজিটিভ এবং তারা আসলেই পজিটিভ, এরকম এলিমেন্ট কয়টা? 9টা। আমরা প্রেডিক্টেড করেছি পজিটিভ বাট দে আর নেগেটিভ, এরকম কয়টা? 2টা। আমরা প্রেডিক্ট করেছি নেগেটিভ কিন্তু আসলে সেটা পজিটিভ, এটা এরকম ক্লাস হচ্ছে একটা। এবং এই জায়গায় আমরা দে আর ট্রুলি নেগেটিভ এবং নেগেটিভ হিসাবে প্রেডিক্ট করেছি, এরকম ক্লাস হচ্ছে আমাদের 8টা। ওকে, সো এই যে এন্টায়ার যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। এই কনফিউশন ম্যাট্রিক্সে একটা জিনিস খেয়াল করে দেখবে, হ্যাঁ, টোটাল টোটাল কলাম বরাবর সাম আপ যদি করি তাহলে আমরা এই জায়গায় পাবো পজিটিভ কাউন্ট। হ্যাঁ, টোটাল পজিটিভ কাউন্ট কলাম বরাবর সাম আপ করলে এই জায়গাতে এখানে পাবো টোটাল নেগেটিভ কাউন্ট। হ্যাঁ, এদিকে রো বরাবর থাকছে হচ্ছে প্রেডিক্টেড প্রেডিক্টেড পজিটিভ প্লাস নেগেটিভ প্লাস, এইভাবে থাকছে। ওকে, তাহলে এই যে আমাদের ফার্স্ট আপার যেই পোর্শনটা, হ্যাঁ, পজিটিভ ক্লাসকে পজিটিভ হিসাবে ডিটেক্ট করেছি, এই পোর্শনটাকে বলছি আমরা ট্রু পজিটিভ। পজিটিভ ক্লাস অ্যান্ড উই হ্যাভ প্রেডিক্টেড দেম অ্যাজ পজিটিভ, এটাকে বলছি আমরা ট্রু পজিটিভ। ওকে, আর তাহলে আমরা প্রেডিক্ট করেছি পজিটিভ, প্রেডিক্ট করেছি নেগেটিভ, হ্যাঁ, বাট আমি ভুল বলছি, আমরা প্রেডিক্ট করেছি পজিটিভ বাট দে ওয়্যার অ্যাকচুয়ালি নেগেটিভ। হ্যাঁ, এইটাকে, এই ক্লাসটাকে আমরা আসলে কি বলে থাকি? এই ক্লাসটা, ও উম, এই ক্লাসটা হচ্ছে আমাদের ফলস পজিটিভ। হ্যাঁ, ফলস পজিটিভ, এই ক্লাসটা হচ্ছে আমাদের ফলস পজিটিভ। হ্যাঁ, যে আমরা প্রেডিক্ট করেছি পজিটিভ বাট দেয়ার লেভেল ওয়াজ নেগেটিভ। হ্যাঁ, তার মানে আমাদের পজিটিভ যে প্রেডিকশন ইট ওয়াজ ফলস, সো এটাকে বলছি আমরা ফলস পজিটিভ। আর নেগেটিভ ক্লাসকে নেগেটিভ হিসাবে যখন ডিটেক্ট করতে পারবো সেটা হচ্ছে ট্রু নেগেটিভ। হ্যাঁ, সো দিস ওয়ান ইজ এ ট্রু নেগেটিভ, সো দিস ওয়ান ইজ ট্রু নেগেটিভ, এটা হচ্ছে ট্রু পজিটিভ। এই ক্লাসটাকে বলছি আমরা ফলস পজিটিভ। আর এই ক্লাসটাকে তাহলে আমরা কি বলবো? প্রেডিক্টেড করেছি আর নেগেটিভ বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি পজিটিভ, সো দিস ওয়ান ইজ ফলস নেগেটিভ। ওকে, এটা হচ্ছে ফলস নেগেটিভ। তো অ্যাকচুয়ালি ট্রু পজিটিভ এবং ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ, এই দুইটাকে আসলে টাইপ 1 বা টাইপ 2 এরর বলা হয়। যেমন হচ্ছে এই এক্সাম্পলটা দেখে আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে হোয়াট ইজ ফলস পজিটিভ অ্যান্ড হোয়াট ইজ ফলস নেগেটিভ। ওকে, তাহলে এখন আমরা যদি অ্যাকুরেসি চিন্তা করে থাকি, যে হচ্ছে একটা একটা মডেল, তার অ্যাকুরেসি কি পরিমাণ, সে কতটুকু ঠিক মতো, মানে কতগুলো ডেটা সে পারফেক্টলি ডিটেক্ট করতে পেরেছে শতকরা, সেটাকেই বলছি তার সরাসরি অ্যাকুরেসি। হ্যাঁ, অ্যাকুরেসি আউট অফ 20 সে হচ্ছে 17টা ডেটা ঠিক মতো প্রেডিক্ট করতে পেরেছে, সুতরাং আমরা তার অ্যাকুরেসি বলছি 85%। 85%টা কিভাবে আসলো? 17 ডিভাইডেড বাই 20 ইন্টু 100%, সো ইট ইজ 85%। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের ওভারঅল মডেলের অ্যাকুরেসি। এখন অ্যাকুরেসির পর আমাদের নতুন একটা ইয়ে আসলো, সেটা হচ্ছে যে প্রিসিশন। হ্যাঁ, প্রিসিশন বলতে আসলে আমরা কি বুঝি? প্রিসিশন বলতে আমরা কি বুঝি? ওকে, প্রিসিশন বলতে আমরা বুঝি, যে হচ্ছে একটা মডেল, হ্যাঁ, সে কতটুকু
প্রিসাইসলি পজিটিভ জিনিসটাকে প্রেডিক্ট করতে পারছে, হ্যাঁ, সে তার পজিটিভ এলিমেন্টগুলা এলিমেন্টগুলা সে কতটুকু প্রিসাইসলি ডিটেক্ট করতে পারতেছে, সেটাকে বলছি আমরা তার প্রিসিশন। হ্যাঁ, মানে হচ্ছে পজিটিভ প্রেডিক্টেড ভ্যালু। হ্যাঁ, প্রিসিশন মানে হচ্ছে পজিটিভ প্রেডিক্টেড ভ্যালু, সে কতটুকু অ্যাকুরেটলি পজিটিভ জিনিসগুলাকে আসলে প্রেডিক্ট করতে পারতেছে। তো সেই হিসাবে সে পজিটিভ ডিটেক্ট করছে কয়টা? ডিটেক্ট করছে 11টা। হ্যাঁ, এই 11টার মধ্যে ঠিক হয়েছে কয়টা? 11টার মধ্যে ঠিক হয়েছে আসলে 9টা। তাহলে তার পজিটিভ প্রেডিক্টেড ভ্যালু বা প্রিসিশন হচ্ছে 9/11 × 100%। আমরা একটু ক্যালকুলেটরে প্রেস করে দেখি যে হচ্ছে এই ভ্যালুটা আসলে কত আসে। হ্যাঁ, 9/11, হ্যাঁ, 0.81 এর মতো। 0.81 আসবে। সো এটা হচ্ছে আমাদের প্রিসিশন। হ্যাঁ, কতটুকু সে তার পজিটিভ প্রেডিকশনটা আসলে কতটুকু ঠিক মতো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওভারঅল প্রিসিশন। ওকে, ফাইন। তো প্রিসিশনের পর আমাদের আসলো রিকল। হ্যাঁ, প্রিসিশনের পর আমাদের নতুন যে টার্মসটা, সেই টার্মসটাকে বলছি আমরা রিকল। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ওভারঅল রিকল। হ্যাঁ, রিকল বলতে আমরা আসলে কি বুঝি? রিকল বলতে আমরা আসলে রিকল আসবে হচ্ছে এই কলাম ধরে। হ্যাঁ, এই কলাম ধরে হচ্ছে আসলে রিকলটা আসবে, অর্থাৎ পজিটিভ ক্লাসকে সে কতটুকু অ্যাকুরেটলি আইডেন্টিফাই করছে। প্রিসিশন ছিল সে যে পজিটিভ বলতেছে, সেই পজিটিভ বলাটার কতটুকু অ্যাকুরেট, মানে কতটুকু তার পজিটিভ প্রেডিকশনটা কতটুকু অ্যাকুরেট, সেটা হচ্ছে প্রিসিশন। হ্যাঁ, আর রিকল হচ্ছে সে পজিটিভ ক্লাসটাকে কতটুকু অ্যাকুরেটলি আইডেন্টিফাই করতে পারতেছে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আউট অফ 10 সে 9টা ক্লাসকে ঠিকমতো মানে 9টা ডেটাকে ঠিকমতো আইডেন্টিফাই করছে। সো এই এই জায়গায় আমাদের রিকল হচ্ছে 0.9। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম প্রিসিশন হচ্ছে তার প্রেডিকশন। হ্যাঁ, তার পজিটিভ প্রেডিকশনে তার অ্যাকুরেসিটা, আর প্রিসিশন হচ্ছে পজিটিভ প্রেডিকশনে তার অ্যাকুরেসি, আর রিকল হচ্ছে পজিটিভ ক্লাসকে সে কতটুকু বা কত পার্সেন্ট সে আসলে পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারতেছে। এটা হচ্ছে কলাম বরাবর। হ্যাঁ, এই কলাম ধরে আসতেছে হচ্ছে আমাদের রিকল। হ্যাঁ, তো রিকলের পর আসলে হচ্ছে স্পেসিফিসিটি। হ্যাঁ, স্পেসিফিসিটি হচ্ছে কি, ঠিক তেমনি ভাবে সে নেগেটিভ ক্লাস কতটুকু অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারতেছে। হ্যাঁ, নেগেটিভ ক্লাস সে ডিটেক্ট করতে পারতেছে 80%। হ্যাঁ, আউট অফ 10 তার 8টা ঠিক হয়েছে, এটা হচ্ছে 80%। ওকে, তো এই জায়গায় আমাদের এই যে দুইটা টার্মস, একটা হচ্ছে রিকল আর একটা হচ্ছে স্পেসিফিসিটি, এগুলোর সুবিধা কি বা অ্যাডভান্টেজটা কোথায়? ওকে, আমাদের তো আসলে মডেলের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন থাকে, বা হচ্ছে এক একটা মডেল যে বিল্ড করি, এক একটা মডেলের এক একটা স্পেশালিটি, মানে এক একটা বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, তো যেমন ধরে নাও যে হচ্ছে এমন একটা ক্লাস আমরা বিল্ড করলাম, হুম, যেই ক্লাসটা আসলে তার আর রিকল হচ্ছে 100%। রিকল 100% মিনস হোয়াট? রিকল 100% মিনস সে আসলে পজিটিভ ক্লাসটাকে 100% পজিটিভ হিসেবেই ডিটেক্ট করে। এখন কোভিড সিনারিওতে একটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরি। কোভিড সিনারিওতে আমাদের আসলে কি দরকার? যে হচ্ছে একটা পেশেন্ট সে কি কোভিড নাকি নন কোভিড? সে যদি নন কোভিড হয়, হ্যাঁ, সে যদি নন কোভিড হয়, তাকে যদি কোভিড বলি, আমাদের কিন্তু খুব একটা লস নাই। হ্যাঁ, বাট একটা কোভিড পেশেন্ট তাকে যদি আমরা নন কোভিড বলি, তাহলে কিন্তু আমাদের কোভিডের সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, মানে ফলস পজিটিভ যদি হয়ে থাকে খুব একটা লস নাই, বাট ফলস নেগেটিভ আসলে দিস ইজ ভেরি প্রবলেমেটিক। হ্যাঁ, তো এইরকম যে সকল সিনারিও বা হচ্ছে এরকম কেসে যে সকল মডেল দরকার, সে সকল মডেলের ক্ষেত্রে কিন্তু আমরা অন্য কিছু মেজার করব না, আমরা মেজার করব যে তাদের
তাদের হচ্ছে যে ফার্স্ট সব প্রায়োরিটি থাকতে হবে যে তাদের রিকল, হ্যাঁ, তাদের রিকল 100% হইতে হবে, বা হচ্ছে টেন্স টু 100% হইতে হবে। রিকল টেন্স টু 100% হওয়ার পর আমাদের নেক্সট প্রায়োরিটি থাকবে হচ্ছে স্পেসিফিসিটি, এটাকেও যতটা সম্ভব ইয়ে করা যায়, যতটা সম্ভব তার পারফরমেন্সটাকে বেটার করা যায়। তো হচ্ছে আমাদের আসলে প্রত্যেকটা টার্মসেরই আসলে কিছু ইয়ে আছে, ইম্পর্টেন্স আছে বিভিন্ন, বেসড অন সিনারিও অর অ্যাপ্লিকেশন। ওকে, এরপর আসলো F1 স্কোর। F1 স্কোরটা আসলে কি? F1 স্কোর তো, তো মোস্ট অফ দ্য কেসেস আসলে বিভিন্ন সময় দেখা গেছে যে পরীক্ষায় বা ভাইভায় বা প্রেজেন্টেশনের সময় জিজ্ঞেস করা হয় F1 স্কোর। ওকে, F1 স্কোর বললে সবাই আসলে এই ফর্মুলাটা দিয়ে দেয় যে হচ্ছে 2 ডিভাইডেড বাই রিকল ইনভার্স 1 প্লাস প্রিসিশন ইনভার্স 1। ওকে, আচ্ছা, 2 ডিভাইডেড বাই রিকল ইনভার্স 1 প্লাস প্রিসিশন ইনভার্স 1। আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম রিকলটা কি। হ্যাঁ, রিকল, রিকলটা কি ছিল? রিকল ছিল হচ্ছে সে পজিটিভ ক্লাসটা পজিটিভ হিসেবে কি পরিমাণ আইডেন্টিফাই করছে। আর হ্যাঁ, আর তার প্রিসিশন কি ছিল? প্রিসিশন ছিল পজিটিভ প্রেডিকশন। পজিটিভ প্রেডিকশনটা কতটুকু কাছাকাছি, পজিটিভ প্রেডিকশনটা কতটুকু কাছাকাছি। তো এই F1 স্কোরটা হচ্ছে রিকল এবং প্রিসিশনের একটা হারমোনিক মিন। হ্যাঁ, রিকল এবং প্রিসিশনের একটা হারমোনিক মিন, এটা হচ্ছে আমাদের F1 স্কোর। ওকে, সো যদি ফার্দার কোশ্চেন আসে যে F1 স্কোরটা কি, F1 স্কোর হচ্ছে রিকল এবং প্রিসিশনের হারমোনিক মিন। শুধুমাত্র প্রিসিশন নিয়ে পড়ে থাকলেও আমাদের মডেল বেটার পারফর্ম করবে না, বাট শুধুমাত্র যদি আমরা রিকল বা প্রিসিশন একটার উপর বেস করে আমাদের মডেলটাকে ইভালুয়েট করতে চাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আসলে পার্টিকুলার সিনারিও বেসড হয়তো মডেলটা বেটার পারফর্ম করতে পারে, বাট ওভারঅল আমাদের মডেলের পারফরমেন্সটা ভালো হয় না। সো এই জন্য আমরা যেটা করি যে রিকল এবং প্রিসিশনের একটা হারমোনিক মিন নেই, এই মিনটাকেই বলছি আমরা F1 স্কোর। হ্যাঁ, তো F1 স্কোর, F1 স্কোর হচ্ছে এইভাবে চলে আসে আর কি, যে 2 ইন্টু, এটাকে যদি আমরা ফার্দার আর ভাঙাইলে আসলে এইরকম সিনারিওটা চলে আসে। হুম, সো দিস ইজ F1 স্কোর। তো এইভাবে যদি আমরা মেজার বের করি তাহলে আমরা দেখতে পাবো হয়তো F1 স্কোর আর এরকম আসবে। তো ইয়ে যদি চেঞ্জ হয় আমাদের, চার্ট যদি চেঞ্জ হয়, চার্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওভারঅল ইয়েটাও চেঞ্জ হচ্ছে, ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। এইখানে ইমেজে একটা এক্সাম্পল তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা এই জায়গায় একটা নতুন একটা টার্মস এই জায়গায় একটু খেয়াল করেছো কিনা? থ্রেশোল্ড ভ্যালু, থ্রেশোল্ড ভ্যালু বা TH, থ্রেশোল্ড ভ্যালু 0.5 এই জায়গায়। হ্যাঁ, থ্রেশোল্ড ভ্যালু যদি আমরা বাড়াই পার্টিকুলার একটা এক্সাম্পলের ক্ষেত্রে, হয়তো তার ওভারঅল ইয়েতে, ডিটেকশনে, বা হচ্ছে আমাদের মডেলের পারফরমেন্সে সেটাকে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। এই যে থ্রেশোল্ড ভ্যালু চেঞ্জে আমাদের মডেলের পারফরমেন্সটা চেঞ্জ করতেছে, হয়তো বেটার হবে বা হচ্ছে কখনো ডিগ্রেড করবে। এই থ্রেশোল্ড ভ্যালুটা কি? থ্রেশোল্ড ভ্যালুটা হচ্ছে ইউজুয়ালি আমরা আমাদের যখন মেশিন লার্নিং করে নিয়ে এসে তো ফাইনালি আউটপুটটা একটা নিউমেরিক ভ্যালু থাকে, তাই না? ফাইনালি যে আউটপুটটা আসে সেটা একটা নিউমেরিক ভ্যালু। হ্যাঁ, এখন আউটপুট নিউরনটা ফায়ারিং এর জন্য নিশ্চয়ই আমাদের কোনো একটা পার্টিকুলার একটা থ্রেশোল্ড ভ্যালু ধরতে হয়, যে এতর উপরে যদি, বা এই নিউমেরিক ভ্যালুর উপরে থাকলে তাহলে নিউরনটা ফায়ার করবে। নিউরনটা ফায়ার করা মানে হচ্ছে 1, বা হচ্ছে একটা রেজাল্ট আসা, সেটা হচ্ছে 1। আর যদি এর নিচে থাকে তাহলে হচ্ছে সেই নিউরনের জন্য সেটা কি আসবে? 0 আসবে। এই থ্রেশোল্ড ভ্যালুটা আসলে ওই ফায়ারিং এর জন্যই আসলে জিনিসটা ব্যবহৃত হয়। হ্যাঁ, যে পার্টিকুলার এই 0.6 বা তার উপরে থাকলে একরকম আউটপুট হচ্ছে ইয়েস, 0.6 বা তার নিচে থাকলে আউটপুট হচ্ছে অন্যরকম, বা হচ্ছে নো। হ্যাঁ, তো একটা পার্টিকুলার যে সিনারিও, সেই সিনারিওতে বিভিন্ন রকম ভ্যালুগুলা, থ্রেশোল্ড ভ্যালুর পার্সপেক্টিভে, বিভিন্ন রকম থ্রেশোল্ড ভ্যালুর পার্সপেক্টিভে ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ, হ্যাঁ, এইভাবে যখন আমরা মিলাই নিয়ে আসবো ওভারঅল এরকম একটা চার্ট পাওয়া যায়। ওকে, থ্রেশোল্ড ভ্যালু 1, তার জন্য আমরা দেখতে পাচ্ছি ট্রু পজিটিভ হচ্ছে 0, ট্রু নেগেটিভ হচ্ছে 10, ফলস পজিটিভ 0, হ্যাঁ, ফলস নেগেটিভ হচ্ছে 10।
আসলে এই সিস্টেমটা এই সিস্টেমটা আসলে কি করেছে, বা এই জায়গায় আসলে কি ঘটনাটা ঘটেছে, সেটা একটু তোমাদের আহ, বোঝাটা জরুরি। এই জায়গায় আসলে যে ঘটনাটা ঘটেছে সে যে থ্রেশহোল্ড ভ্যালু 1 এর উপরে থাকলে, থ্রেশহোল্ড ভ্যালু তো ইউজুয়ালি হয় 0 থেকে 1 এর মধ্যে, হ্যাঁ, নর্মালাইজড যেহেতু, হ্যাঁ, সো এই জায়গায় সে সবগুলাকেই আসলে কি বলছে, সবগুলাকে সে নেগেটিভ বলে দিছে, সবগুলাকেই নেগেটিভ বলে দিছে। যেহেতু সে সবগুলাকেই নেগেটিভ বলে দিছে, এবং আমাদের ডেটা সেট ছিল হচ্ছে 20-র ভিতর 10টা আসলে ঠিক মতো আইডেন্টিফাই হয়েছে বা ট্রু নেগেটিভ আসছে, বাকি 10টা পজিটিভকে সে নেগেটিভ বলেছে। সো দ্যাটস ওয়াই জিনিসটা আসলে এরকম চলে আসছে। না, আমি মনে হয় একটু ভুল বললাম কিনা। ওকে, ঠিক আছে। ওভারঅল যেটা বলেছি সেটাই, যে হচ্ছে সে সবগুলাকে আসলে আহ, সবগুলাকে সে নেগেটিভ হিসেবে আইডেন্টিফাই করেছে। হ্যাঁ, কারণ আমাদের ওভারঅল ম্যাট্রিক্সটা আসলে কিরকম, আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স থাকে, তাই না? ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, হ্যাঁ। এটা হয় হচ্ছে ফলস পজিটিভ, এটা হচ্ছে ফলস নেগেটিভ, হ্যাঁ। তো এই জায়গায় ফলস নেগেটিভ 10 মানে হচ্ছে যে সে সবগুলাকে, এদিকে হচ্ছে প্রেডিক্টেড লেভেল নেগেটিভ, এর প্রেডিক্টেড লেভেল পজিটিভ, হ্যাঁ, এখানে সে সবগুলাকে আসলে সে নেগেটিভ হিসাবে প্রেডিক্ট করেছে। সো দ্যাটস হোয়াই তার একুরেসি হচ্ছে 0.5, একুরেসি তার 0.5, প্রিসিশন, প্রিসিশন যেন কি ছিল, প্রিসিশন কি ছিল, প্রিসিশন ছিল পজিটিভ প্রেডিকশন রেটটা কতটুকু, হ্যাঁ, সেটা ছিল প্রিসিশন, হ্যাঁ। সে প্রিসিশন আসছে তার 1, রিকল আসছে 0, স্পেসিফিসিটি আসছে 1, F1 স্কোয়ার আসছে 0, হ্যাঁ। তো এইভাবে আসলে ওভারঅল এরকম একটা চার্ট তৈরি হয়, হ্যাঁ, থ্রেশহোল্ড ভ্যালুর বিভিন্ন চেঞ্জের মাধ্যমে, থ্রেশহোল্ড ভ্যালু বাড়া বা কমার বেসিসে আসলে বিভিন্ন রকম চেঞ্জ হয়, হ্যাঁ। যেহেতু থ্রেশহোল্ড ভ্যালুর কথাটা আসলো, আমরা সরাসরি এই জায়গায় চলে যাই। ওকে, ফাইন। তো এই একটা টার্মস তোমরা অনেকেই, মানে অনেকেই হয়তো পরিচিত, সেটা হচ্ছে আরওসি কার্ভ। আরওসি বলতে আসলে আমরা কি বুঝি? আরওসি বলতে আমরা বুঝি রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, এটা হচ্ছে আরওসি, আরওসি কার্ভ। আরওসি কার্ভ দিয়ে আসলে বোঝা যায় যে হচ্ছে মডেল একটা মডেলের পারফরমেন্স আমরা মেজার করে থাকি আরওসি কার্ভ দিয়ে। ওকে, ফাইন। একটা জিনিস একটু খেয়াল করে দেখবে এই জায়গায়, যে আরওসি কার্ভ, হ্যাঁ, আরওসি কার্ভ বা হচ্ছে আমাদের যে প্রেডিকশনগুলা, আমাদের যে প্রেডিকশনগুলা, সেই প্রেডিকশন কিন্তু প্রেডিকশন রেট, হ্যাঁ, সেটা কিন্তু কত থেকে কতর ভিতর, 0 থেকে 1 এর ভিতর, হ্যাঁ। এখন আমরা এক্স বরাবর যদি ফলস পজিটিভ রেট বা এফপিআর, হ্যাঁ, এফপিআর ফলস পজিটিভ রেট, এটাকে যদি আমরা এক্স বরাবর রাখি, এবং ট্রু পজিটিভ রেট, হ্যাঁ, বা টিপিআর, টিপিআর এটাকে যদি আমরা ওয়াই বরাবর রাখি, ওয়াই বরাবর রাখি, টিপিআর ট্রু পজিটিভ রেট 1, ট্রু পজিটিভ রেট 1 মানে হচ্ছে সে আসলে পজিটিভ জিনিসগুলোকে ঠিকঠাক মতো আইডেন্টিফাই করেছে, হ্যাঁ। ফলস পজিটিভ রেট 0, তার মানে কি, তার মানে হচ্ছে সে কোনো ফলস পজিটিভ ডিটেক্ট করে না। আর ফলস পজিটিভ রেট 1 মানে কি, মানে হচ্ছে সে ফলস পজিটিভ রেট 1, তার মানে সে তার 100% ফলস পজিটিভ সে প্রোভাইড করে, হ্যাঁ। তো এইরকম ভাবে যদি আমরা জিনিসটাকে নিয়ে আসি, তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল পাবো। সেই রেক্ট্যাঙ্গেলের লোয়ার পয়েন্টটা হচ্ছে 0 0, একদম আপার রাইট হ্যান্ড ডায়াগোনাল পয়েন্টটা হচ্ছে
1 1, হ্যাঁ। আর টিপিআর বা হচ্ছে যে উপরের যে পয়েন্টটা সরাসরি সেটা হচ্ছে এ, হ্যাঁ, বা হচ্ছে 0,1, আর এখানে বি হচ্ছে 1,0, হ্যাঁ। এই জায়গায় আসলে আমরা কি রাখছি, আমরা দুইটা ভ্যালু রাখছি, একটা হচ্ছে টিপিআর আর একটা হচ্ছে এফপিআর, এই দুইটা ভ্যালু আমরা এখানে রেখেছি। ওকে, তো এখন টিপিআর এর ভ্যালু 1 আর এফপিআর এর ভ্যালু 0, এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে বোঝায় এটা হচ্ছে দিস ইজ এ পারফেক্ট মডেল, যে হচ্ছে তার ট্রু পজিটিভ রেট 1 এবং ফলস পজিটিভ রেট 0। সো দিস ইজ এ পারফেক্ট মডেল, হ্যাঁ। এই পারফেক্ট মডেলে কোনো ভুল রেজাল্ট নাই, এটা হচ্ছে পারফেক্ট মডেল। সিমিলারলি একটা মডেল যার ট্রু পজিটিভ রেট 0, যার ট্রু পজিটিভ রেট হচ্ছে 0 এবং ফলস পজিটিভ রেট 1, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওর্স্ট ক্লাসিফায়ার, হ্যাঁ। 0 1, এটা হচ্ছে ওর্স্ট ক্লাসিফায়ার, হ্যাঁ। যার হচ্ছে টিপিআর 0 থাকবে এবং ফলস পজিটিভ রেট 1 থাকবে, সেটা হচ্ছে ওর্স্ট ক্লাসিফায়ার, হ্যাঁ। আর একটা মডেল তার যদি টিপিআরও 0 থাকে, এফপিআরও 0 থাকে, তাহলে সেটা হচ্ছে আসলে একটা, সে সবসময় আসলে নেগেটিভ ক্লাসটাকে রিড করতেছে, হুম। এবং কেন ডিটেক্ট করতেছে, এই যে এক্সাম্পল গুলো আছে না, এক্সাম্পল গুলা দিয়ে তোমরা যদি কলাম বরাবর ওই যে ভ্যালুগুলা নিয়ে বসায় যদি একটু দেখো, তাহলে বুঝতে পারবা সে আসলে সবগুলাকে সে নেগেটিভ বলতেছে অথবা সবগুলাকে সে পজিটিভ বলতেছে, হ্যাঁ। এই যে আমাদের যে স্লাইডগুলো ছিল, সেই স্লাইডগুলোতে তোমরা যদি একটু বসায় দেখো যে কখন টিপিআর এর ভ্যালু 0, টিপিআর এর ভ্যালু 0 মানে কি, হ্যাঁ। তো তখন কিন্তু আসলে আমরা জিনিসটা জাস্ট একবার রিভাইজ দিলেই তোমরা জিনিসটা ধরতে পারবে, হ্যাঁ। যাই হোক, তো এখন এই যে টু পজিটিভ রেট বা ফলস পজিটিভ রেট, এই যে রেটগুলো আসলো, এই রেটগুলো আসলে কার বেসিসে আসছে? বেসড অন থ্রেশোল্ড ভ্যালু। থ্রেশোল্ড ভ্যালু বাড়লে আমাদের মডেলটা তো ফিক্সড, হ্যাঁ। মডেলের প্যারামিটার হিসেবে যখন আমরা থ্রেশোল্ড ভ্যালু বাড়াবো, থ্রেশোল্ড ভ্যালু বাড়ানোর বা কমানোর সাথে সাথে আসলে এই যে এই যে আমাদের মডেলের যে আউটকাম বা হচ্ছে মডেলের যেই এই প্যারামিটার, মানে রেজাল্টেন্ট যে মেট্রিক গুলা টিপিআর বা এফপিআর, এগুলাও চেঞ্জ হইতে থাকবে, হ্যাঁ। এখন এগুলা চেঞ্জ হইতে থাকবে। তো এগুলা চেঞ্জ হইতে হইতে, এগুলা চেঞ্জ যখন হইতে থাকবে, তখন আসলে আমরা একটা পারফেক্ট মডেল কিভাবে ধরে নিব যে এটা একটা পারফেক্ট মডেল, হ্যাঁ। এই যে যখন আমরা এইভাবে জিনিসগুলোকে বসাবো ভেরিয়াস ম্যাট্রিক্সের থ্রেশোল্ড ভ্যালু পার্সপেক্টিভে, এখানে আমাদের তো বিভিন্ন প্যারামিটারগুলো থাকতেছে, ট্রু পজিটিভ রেট, ফলস পজিটিভ রেট ইত্যাদি প্যারামিটারগুলো থাকতেছে, হ্যাঁ। এমনভাবে জিনিসটাকে ডিটেক্ট করতে হবে যেন তার এরিয়া, হ্যাঁ, যেন তার এরিয়া আন্ডার দিস কার্ভ ম্যাক্সিমাইজ হয়, যেন এরিয়া আন্ডার দিস কার্ভ ম্যাক্সিমাইজ হয়, হ্যাঁ। যেটাকে বলি আমরা AUC, AUC বা এরিয়া আন্ডার দ্য কার্ভ, হ্যাঁ। এই কার্ভের আন্ডারে এরিয়া যখন ম্যাক্সিমাইজ হবে, যতটা যেই কার্ভের জন্য, হ্যাঁ, যেই কার্ভের জন্য এই যে এই লাইনের আন্ডারের এরিয়াটা ম্যাক্সিমাম হবে, সেটাই আমাদের, সেই জায়গাতেই আমাদের আসলে পারফেক্ট রেজাল্ট সে প্রোভাইড করবে, বা হচ্ছে আমাদের মডেলটা আসলে ততটা ভালো হবে। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলতেছি আমরা AUC, এরিয়া আন্ডার দ্য কার্ভ। ওকে, সো এইগুলাই হচ্ছে আসলে মেনলি আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন রকম মেশিন লার্নিং বা ML অ্যাপ্রোচে, আমরা এগুলা ব্যবহার করে থাকি পারফরমেন্স ইভালুয়েট করার জন্য। দেখা যায় যে আমরা কনফিউশন ম্যাট্রিক্স ক্লাসিফায়ার প্রবলেমে কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করি, ROC কার্ভ দেখাই, AUC বের করি, এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করি, বের করে আসলে আমরা দেখাই যে হচ্ছে আমাদের মডেলটা আসলে কতটুকু ভালো বা কতটুকু খারাপ।